সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন শুভেচ্ছা জানবেন। সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এনটিভির আজকের আলোচনার আয়োজনের আয়নায় আমন্ত্রণ জানাচ্ছি চোখ রাখার, সাথে থাকার। আইএফআইসি ব্যাংক এই সময়ের সঙ্গে রয়েছে আমি হাসান মাহমুদ। দর্শক, সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা শুরুতেই তাহলে দু একটি দিনের গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনাম জানিয়ে রাখি। জুলাই ঘোষণাপত্র কাল, মানিক মিয়া এভিনিউতে চলছে প্রস্তুতি, নিরাপত্তার শঙ্কা নেই স্বরাষ্ট্র উপদেষ্টা। জনগণ এবার প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে চায় বলেছেন তারেক রহমান। নেতাকর্মীদের প্রতি জন আস্থা রক্ষার আহ্বান। ট্রাইব্যুনালের দ্বিতীয় সাক্ষ্য, হাসপাতালে নো ট্রিটমেন্ট নো রিলিজ নির্দেশ দেন শেখ হাসিনা। শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার অনুরোধে ইতিবাচক সাড়া দেয়নি ভারত, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। দর্শক, এছাড়াও আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদ বিভিন্ন গণমাধ্যম অনলাইনে স্থান পেয়েছে। মোটামুটি সেই সব বিষয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। আলোচনায় আজকে তিনজন অতিথিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আমার ডানে রয়েছেন কামরুজ্জামান রতন, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক বিএনপি, রয়েছেন ব্যারিস্টার জুবায়ের, যুগ্ম সাধারণ সম্পাদক এবি পার্টি, এবং রয়েছেন ফয়সাল মাহমুদ শান্ত, যুগ্ম সদস্য সচিব এনসিপি। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আলোচনা শুরুটা বেশ কিছু শিরোনাম আপনারা জেনেছেন, তার মধ্যেও আরও একটি আলোচনা দিনভর, বিশেষ করে এটি ফেসবুকে, তবুও এই আলোচনাটি রয়েছে যেহেতু তথ্য উপদেষ্টা যিনি মাহফুজ আলম, যাকে দেশের বাইরের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পরিচয় করিয়ে দিয়েছিলেন, আপনাদের হয়তো মনে থাকবে সেই ঘটনার কথা। যাই হোক, তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন যেটি নিয়ে খুব আলোচনা চলছে। সেটি হচ্ছে যে 1-11 পদধ্বনি শোনা যাচ্ছে। প্রশ্ন হচ্ছে, এই সরকারের মধ্যে এসে, এই সময়ে এসে হঠাৎ 1-11 পদধ্বনি কেন? আমি একটু ফয়সাল মাহমুদ শান্ত আপনাকে দিয়েই শুরু করতে চাই যে 1-11 পদধ্বনি বলতে, যদিও স্ট্যাটাসটি তিনি পাবলিক করেছেন, এরপরে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন যে 1 ঘন্টার মধ্যে এটি মুছে ফেলবেন, কিন্তু আমরা দেখেছি যে মুছে ফেলেননি, কিন্তু সেটাকে পাবলিকের জায়গায় আরেকটু সংরক্ষিত করেছেন, অর্থাৎ ফ্রেন্ডসদের মধ্যে তিনি নিয়ে এসেছেন। যাই হোক, সেটি যাই হোক স্ট্যাটাসটি, কিন্তু এরকম একটি বক্তব্য কেন আসলো এই সময়, যখন আগামীকালকে একটি জুলাই সনদের কথা বলেছে এবং 5 আগস্টের 1 বছর পূর্তি হতে যাচ্ছে? ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং দর্শক শ্রোতা যারা দেখছেন বিভিন্ন জায়গা থেকে, পরবর্তীতে দেখবেন, এবং আমার বিজ্ঞ দুজন আলোচক আছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। মাহফুজ আলম বাংলাদেশ সরকারের তথ্য সম্প্রচার উপদেষ্টা হিসেবে কাজ করছেন। তিনি তার জায়গা থেকে তো আমরা সবসময় দায়িত্বশীল বক্তব্য প্রত্যাশা করি এবং আমরা বিশ্বাস করতে চাই যে এরকম গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তিদের মধ্যে যারা যে কোনো বক্তব্য দিবেন, সেই বক্তব্য একটা মিনিং বহন করবে এবং রাষ্ট্রের পক্ষ থেকে এটি বার্তা হিসাবে, যদিও তিনি তার ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম দিয়েছেন, কিন্তু বর্তমান সময়ে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্মগুলো আমাদের মুখপাত্র হিসেবে কাজ করে। এটাকে আসলে আলাদাভাবে ব্যক্তিগত করার না, যখন একজন আসলে উপদেষ্টা মন্ত্রী লেভেলের একেবারে আমি আপনার সাথে একমত করছি এবং একমত হচ্ছি, এবং আমি এটা নিজে থেকেই বলছি যে এখন এটা আসলে মুখপাত্র হিসেবে কাজ করে। এখন সেই প্রশ্নটির প্রকৃত জবাব কিংবা তার ব্যাখ্যা আমার কাছে নেই, কিংবা জাতীয় নাগরিক পার্টি এনসিপির কাছেও নেই। তিনি কিংবা তার দপ্তরের কোনো যদি মুখপাত্র এই বিষয়টি উত্তর দিতে পারতেন তাহলে তো ভালো হতেন। তবে আমি যে বিষয়টি উল্লেখ করছি, আপনি যে পাশের যে কথাগুলো বলেছেন, যে আগামীকালকে একটি গুরুত্বপূর্ণ দিন বাংলাদেশের জন্য। গুরুত্বপূর্ণ দিন এই অর্থে যে আমাদের গত বছর এই দিনে আমরা আগামীকালকের সময়গুলোতে রাস্তায় ছিলাম, সেই জায়গাতে আগামীকালকে একটা চূড়ান্ত বিজয় আমাদের হয়েছে। এবং আমি এখন যখন কথা বলছি আমার মনে আছে, তখনও আমি বিভিন্ন জায়গায় পালিয়ে বেরিয়েছিলাম এই 4 তারিখ রাতে। সেরকম একটি সময় আমাদের বিজয় সফলতার মধ্য দিয়ে আমরা জুলাই ঘোষণাপত্র নিয়ে অনেক অনিশ্চয়তার মধ্যে ছিলাম, এবং সর্বশেষ এটি বাংলাদেশ রাষ্ট্রের জন্য এবং বাংলাদেশ রাষ্ট্রের ফ্যাসিবাদ বিরোধী প্রত্যেকটা রাজনৈতিক দলের জন্য আগামীকালকে আমি খুবই খুশি ব্যক্তিগতভাবে। বিশেষ করে প্রধান যে রাজনৈতিক চরিত্রগুলো রয়েছে, বিএনপি, জামাত, এবি পার্টি, গণ অধিকার পরিষদ এবং এনসিপি সহ প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রতি আমি মন থেকে একেবারে রাজনৈতিক পরিচয়ের বাইরে গিয়ে অনেক বেশি কৃতজ্ঞ। কারণ
গত 1 বছর যাবৎ আমরা এই জুলাই ঘোষণাপত্রের জন্য এবং আমাদের বিপ্লবের এবং গণঅভ্যুত্থানের লিখিত এবং সাংবিধানিক নিরাপত্তার জন্য আমরা যেই পরিমাণে বলতে পারেন কান্নাকাটি করেছি, যেই পরিমাণে আমরা দাবি করেছি, সেইটা সর্বশেষ রাজনৈতিক মহলগুলো ঐক্যমত হয়ে প্রধান উপদেষ্টা রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তির পক্ষ থেকে আগামীকালকে প্রকাশ হয়ে যাচ্ছে। আমি একটা জিনিস বলতে চাই, আমি তো মাহফুজ আলমের স্ট্যাটাসের ব্যাখ্যা দিতে পারবো না, তবে বলতে চাই যদি 1-11 মতো কোনো ঘটনা রাষ্ট্রের অভ্যন্তরে, সেটা সেনা দপ্তরে হোক কিংবা উপদেষ্টাদের মধ্য থেকে একটা অংশ হোক কিংবা ফ্যাসিবাদী হাসিনা ইন্ডিয়া থেকে কোনো পরিকল্পনা করে এটা ঘটানোর চেষ্টা করে থাকুক, আমার কাছে মনে হয় যে বর্তমান মাহফুজ আলমদের রাষ্ট্রের প্রতি এবং এই গণঅভ্যুত্থানের সৈনিকদের প্রতি দায়িত্বই হচ্ছে এই বিষয়টাকে খোলাসা করা এবং এই বিষয়টা না হতে পারে সেই জন্য প্রত্যেকটা রাজনৈতিক প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া বা শক্তির সাথে পরামর্শ করা। বিএনপির সাথে, জামাতের সাথে, এনসিপির সাথে মাহফুজ আলমদের উচিত যে এই ধরনের সম্ভাবনা তৈরি হয়েছে, আমাদের করণীয় কি? কারণ আমরা তো দেখেছি যে এই প্রত্যেকটা রাজনৈতিক দল সার দিয়ে কিন্তু জুলাই ঘোষণাপত্রে একটা জায়গায় এসেছে এবং প্রত্যেকে সেটা দিচ্ছে। তার মানে আমার কাছে আগামীকালকের দিনটা যেন কোনোভাবেই কোনো আলাপ আলোচনার মধ্যে দিয়ে ফ্যাসিবাদ বিরোধী কোনো পক্ষের কোনো বক্তব্যের মধ্যে দিয়ে ন্যূনতম কোনো বিতর্ক কিংবা কোনো অনৈক্য সৃষ্টি না হয় এবং কোনো কারণে ঘোষণাপত্রে যেন কোনো ধরনের দাগ না লাগে। এটি আমি একজন জুলাইয়ের একজন আন্দোলনকারী হিসেবে, হাসিনার বিরুদ্ধে একজন ভোকাল হিসেবে, গত ফ্যাসিবাদ বিরোধী প্রত্যেকটা রাজনৈতিক দলের একজন ফেলো হিসেবে আমি মনে করি এই এটা আপনার প্রত্যাশা যাতে কোনো কলঙ্কিত বা দাগ না লাগুক এবং এটা নিষ্কণ্টক থাকুক। আমি ব্যারিস্টার জুবায়ের, আপনার কাছেও একই প্রশ্ন যদি করি, আসলে 11 কি দেখতে পাচ্ছেন, আপনি দেখতে পাচ্ছেন কিনা, মানে মাহফুজ আলম দেখতে পাচ্ছে? ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন তাদেরকে এবং যারা শুনবেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। বেসিকলি আমি 11 দেখতে পাচ্ছি না, বাট কিছু সাউন্ড থাকে। ধরেন আমার বাসায় একটা টিকটিকি হাঁটাচলা করতেছে, আমার বাচ্চা খুব ভয় পাইলো যে খেয়ে ফেলবে, এটা শুনে আমি নিশ্চয়ই ভয় পাবো না আর কি। তো আমি মনে করি না যে রিয়েল কোনো থ্রেট আছে। এটা যারা রাষ্ট্রের সাথে জড়িত ওনারা ভালো বলতে পারবে। অবশ্যই আওয়ামী লীগ ফেসিবাদী শক্তি হিসাবে অনেক শক্তি সঞ্চয় করেছিল, তাদের অনেক বেনিফিশিয়ারি আছে, তাদের অনেক ক্যাডার আছে এবং বিভিন্ন সংস্থা সংগঠনে তাদের এখনও অনুগত লোকজন আছে। তাদের আপনার ধরেন শিক্ষা ব্যবস্থা থেকে করে ইউজিসি থেকে শুরু করে কোনো জায়গায় ফেসিবাদীদের এখনও পতন হয় নাই, তারা এখনও বহাল আছে। অল্প কিছু রদবদল হয়েছে, পুলিশে অল্প কিছু রদবদল হয়েছে, আর্মিতে হয়তো অল্প কিছু রদবদল হয়েছে, প্রশাসনে অল্প কিছু হয়েছে, কিন্তু যে পরিমাণ রদবদল হওয়া দরকার ছিল, যে পরিমাণ বাদ দেওয়া দরকার ছিল, সংস্কার করা দরকার ছিল, কোনোটাই হয় নাই। সুতরাং এখানে যদি ক্রেডিবল কোনো ইনফরমেশন থাকে, সেটা আমার কাছে নাই রাজনৈতিক দলের কর্মী হিসাবে। যেহেতু একজন উপদেষ্টা দায়িত্বশীল ব্যক্তি, উনি যেহেতু এটা বলেছেন, উনি এটা সবসময় ক্লিয়ার করা উচিত। এখন হয়েছে কি, ধরেন আমেরিকায় ট্রাম্প কি করে যে সে তার টুইটারে সবকিছু ঘোষণা করে, সে রাষ্ট্রই চালায় টুইটার দিয়ে। এখন মাহফুজ আলম যদি ওইরকম ট্রাম্পের মতো গুরুত্বপূর্ণ জিনিস এইভাবে শেয়ার করে, কোনো ব্যাখ্যা না করে, এটাতে আমাদের ভুল বুঝাবুঝি তৈরি হয়। অ্যাটলিস্ট আরেকটু ক্লিয়ার করা উচিত যদি সবকিছু বলাও না হয়ে থাকে। এটা একটা টেকনিক্যাল হইতে পারে, এটা হইতে পারে যে আসলে কোনো উদ্যোগ আছে, সেই উদ্যোগটা যাতে না নিতে সাহস করে এই জন্য আগাম একটা ঘোষণা দিয়ে সেটাকে বানচাল করে দেয়। এটা একটা মানে স্ট্র্যাটেজি হইতে পারে মাহফুজ আলমের অথবা সরকারের। হয়তো সরকার এটা সিদ্ধান্ত নিয়েছে, মাহফুজ আলমের মাধ্যমে বলেছে, এটা হইতে পারে। কারণ সরকারের যে ব্যক্তিই বলুক, আমরা মনে করব যে এটা সরকারের বিবৃতি, যদি সরকার এটাকে ডিনাই না করে। তো এক্ষেত্রে আমি মনে করি যে এই ধরনের কনস্পিরেসি তো আছেই, যেখানে আমরা ফেসিবাদের সময়ের যে রাষ্ট্রপতি উনি আছেন, যিনি প্রধান সেনাপতি উনি আছেন, আরও বিভিন্ন সংস্থায় যারা আছেন উনিও আছেন। এই অবস্থায় আমাদের কিন্তু শঙ্কা আছে, জনমনেও কিন্তু শঙ্কা আছে। এখন উপদেষ্টারা বলে এই সংখ্যা কিন্তু বেড়ে যায়। যে আপনার কথা স্পষ্ট, মোটামুটি আপনি অনেকগুলো স্টেক হোল্ডারের কথা বলেছেন এবং এই সন্দেহ প্রকাশ করছেন, অর্থাৎ কাছাকাছি। কিন্তু আমি জনাব রতন আপনার কাছে একটু জানতে চাই, যদিও সালাউদ্দিন আহমেদ বলেছেন যে এটি তুলে ফেলবেন মাহফুজ আলম, কিন্তু আমরা দেখেছি যে এখনো তুলেন নাই। মানে বিএনপির অবস্থানটা হচ্ছে যে হয়তোবা তার এই প্রশ্নটা বা তার এই স্ট্যাটাসটা একটা
অবান্তর বলেই হয়তো বলেছেন, অথবা কোনো সামঞ্জস্যপূর্ণতা নেই বলেই হয়তো বলেছেন যে তুলে ফেলবেন, কিন্তু মাহফুজ আলম সেটা তোলেন নাই। এখন আসলে কি বলবেন 111? আপনার মাধ্যমে আমার একটা ব্যাখ্যা, জি, সেটা হলো এই মাহফুজ আলম ইতিমধ্যে কয়েকবার কিন্তু তার বিতর্কিত স্ট্যাটাস দিয়েছে এবং সেটাকে উজ্জ্ব করেছে, ডিলিট করে। কিন্তু এইবার হ্যাঁ দিয়েছে, এইটাই তুলেছে। সিগনিফিক্যান্ট যে বলার পরেও সেটা পরিপূর্ণভাবে ডিলিট করে না, মানে সেটাকে দায়িত্ব নিয়ে ওন করেছে, বজায় রেখেছে। হ্যাঁ। এখন ওনার যে বক্তব্যটা, আমি কখন এটা রাষ্ট্রের বক্তব্য এটা মনে করতে চাচ্ছি না, কারণ আমরা জানি যে কোনো ইতিমধ্যে মানে বেশ সে যখন বিতর্কিত হলো সে অনেক দিন চুপ ছিল, জি, তখন এই অন্তর্বর্তীকালীন প্রেস সচিব উনি রাষ্ট্রের অনেকগুলো ব্যাপারে উনি কথা বলেছেন। তারেক রহমানের সাথে 13 দিনের বৈঠকের মধ্যে আমরা দেখেছি এই প্রেস সচিব ছিল। তো হঠাৎ করে আবার এইটা অন্যদিকে তার মুখ দিয়ে এভাবে বলাটা, এটা রাষ্ট্রের বলা, এটা প্রথমে এটা আমি স্বীকারই করতে চাচ্ছি না, কারণ এত বড় একটা ঘটনা 1 বছর পরে, যেখানে আমরা আগামীকাল জুলাই সনদ যেখানে ঘোষণা হবে সব দলকে নিয়ে, একটা ইশতেহার। এবং মোটামুটি আমরা কাছাকাছি চলে এসেছি, একটা নির্বাচনের দিকে যাব, এবং সনদের ব্যাপারে দেখেন এখানে তো অনেকের কিন্তু অনৈক্য ছিল, এবং এই সনদটার ব্যাপারে কিন্তু গরিমসির অনেকের কিন্তু ছিল। অনেক কিছু ছিল। তো এরপরে আমরা একটা সফল একটা সমাধানের দিকে যাচ্ছি, এবং সেটা ডক্টর ইউনূস কালকে ঘোষণা করবে। এই মুহূর্তে আগের দিন যেখানে আমরা বিজয়ের আনন্দটা, আজকে দেখেন আজকে 4 তারিখ, আগামীকাল যে আমাদের আনন্দ ঘন একটা পরিবেশ ছিল, এই আনন্দ ঘন পরিবেশটাকে কিন্তু একটা শঙ্কাযুক্ত করে দিল এই প্রশ্নটা মাহফুজ আলমের ইয়েটা। আপনি দেখুন স্ট্যাটাসটা এখন স্বাভাবিক একটা গতিতে দেশ চলছে একটা নির্বাচনমুখী, যে আমরা সবাই জানি সেটা ফেব্রুয়ারিতে হোক এপ্রিলে হোক, সবাই আমরা কিন্তু ধরে নিয়েছি একটা ইলেকশনের ডেট, নির্বাচন কমিশন। যেমন আজকে কিন্তু অনলাইন আমরা বারবার দেখেছি 12ই ফেব্রুয়ারি আগামী নির্বাচন, জাতীয় নির্বাচন। তো এই সময় যখন আমরা বেশ কয়েকটা কিন্তু পত্রিকায় কিন্তু আসছে, যুগান্তর বা আদার্স কিছু পত্রিকায় কিন্তু আমি এটা দেখেছি, এটা ঘোষণাও আসবে কিন্তু আচ্ছা না, কিন্তু আজকে সেটা এসেছে। তো ওই মুহূর্তে সে 111, এটা তো অস্বাভাবিক একটা বার্তা। তো এই বার্তাটা দেওয়ার দায়িত্ব আমি মনে করি সালাউদ্দিন ভাই তো এখন সরকারে নেই, উনি আমাদের দলের মুখপাত্র, এইটা উনি প্রটেস্ট করবেন, এটা আমাদের দলের ডিসিশন, উনি এটা স্বাভাবিক। কিন্তু আমি মনে করি যেই তথ্যমন্ত্রণ একটা সহজ ব্যাপার না, ওনার একটা কথায় জাতি দ্বিধাগ্রস্ত হবে বা আমরা শঙ্কিত হব, এই জিনিসটা মনে হয় এই সরকারের এরপরেও যারা আরও তো দায়িত্বশীল মানে লোক আছে, আমার মনে হয় এই জিনিসটা নিয়ে তাদেরও একটা রিজয়েন্ডার হোক, বা এটা তার মত না, বা এইটা মাহফুজ আলমের মত, এটার সাথে সরকার একমত নয়, এইভাবে আমার মনে হয় জনগণকে একটা ক্লিয়ার একটা মেসেজ দেওয়া দরকার ছিল। আপনি দেখেন সবাই কিন্তু একদিকে তাকিয়ে আছে যে কালকে মানিক মিয়াতে প্রধান উপদেষ্টা সব দলকে নিয়ে একটা জুলাই ঘোষণা করবে, এরপরে আমাদের একটা নির্বাচনের ডেট চলে আসবে। এর মধ্যে আমার মনে হয় কি জানেন, ঘর পোড়ার মধ্যে আলু পোড়ার যে একটা ব্যাপার আছে না, এত একটা আমাদের যে একটা উৎসব ঈদের আনন্দ, আমি যে কিন্তু আমরা 17 বছর নির্বাচন থেকে আমরা অপেক্ষা ছিলাম। আরেকটা বার্তা আমি দেখলাম বিভিন্ন ইউটিউবে বলছে যে সরকারের মধ্যেই আরেকটা সরকার দেখেছেন। এখন তো মনে হচ্ছে কি এত বড় একটা দায়িত্বশীল সরকার, ডক্টর ইউনূস সাহেব যেখানে দায়িত্ব নিয়ে, গ্রামে একটা কথা আছে, ঠেলাঠেলির ঘর খোদায় রক্ষা কর। তো আমরা কি ওই জায়গায় চলে গেলাম? রাষ্ট্রটা কি এত একটা হাসি তামাশার একটা মানে খেলনার বস্তু হয়ে গেল? আমার তো মনে হয় যে এই ব্যাপারে আজকে স্পষ্ট বক্তব্য এবং তাকে জবাবদিহির আওতায় তাকে পরিপূর্ণ একটা মেসেজ, যে এই কারণে আমি বলেছি, বা এইটা আমার মনে হয় এটা আমি আর আপনার আলোচনার মধ্যে সমাধান হবে। জি, তাদেরকে একটা স্পষ্ট বক্তব্য দেওয়া উচিত এই বিষয়টাতে, যে এটা কি রাষ্ট্রের বক্তব্য বা মাহফুজ আলমের বক্তব্য, অথবা জিনিসটা 111 এর বিষয়টা পরিষ্কার করা এই আপনার টকশোতে আজকে দেখেন আগামীকালের 5ই অগাস্টের আমরা বিজয়ের একটা আনন্দ, ধরুন আমরা ঈদের বলি যে আমরা চাঁদ রাইত, তো চাঁদ রাইতে এরকম একটা সংখ্যাজনিত একটা মেসেজ নিয়ে আমাদেরকে আলোচনা করতে হচ্ছে। আমাদের ঈদের আনন্দটা, এই যে আমাদের উৎসবের শত শহীদের রক্তের যে আনন্দটা, হ্যাঁ আমরা বেদনায় আমরা ব্যতীত হব, তারপর আমরা বিজয় উল্লাস করে আমরা ফ্যাসিস্টের পতনের পরে আমাদের একটা দীর্ঘশ্বাস আমরা ভেন্টিলেশনে আমরা একটা শ্বাস প্রশ্বাস নিতে পারলাম। আমার মনে হয় এইটার মধ্যে সেখানে কালি লাগাই দিলাম। এইবার আমরা একটু ফয়সাল মাহমুদ শান্তর কাছে যেতে চাই এবং জানতে চাই যে জুলাই সনদ নিয়ে যে আলোচনা, সেই জুলাই সনদ দীর্ঘ সময় পর
জাতীয় ঐকমত্য কমিশন, এর আগে আরও অনেকগুলো সংস্কার কমিশন, তারা রিপোর্ট জমা দিল। দীর্ঘ 2 থেকে 3 মাস আলোচনা হলো। মোটামুটি অনেক বিষয়ে অনৈক্য, অনেক বিষয়ে ঐক্য, বেশ কিছু নিশ্চয় সংবিধান নিয়ে একেবারেই চুলচেরা, সংবিধানের মূলনীতি পরিবর্তন নিয়ে অনেকগুলো বক্তব্য এসেছে। তারপরে উচ্চকক্ষ, নিম্নকক্ষ, ভোট পদ্ধতি, প্রক্রিয়া, নির্বাচন, বিশেষ করে নির্বাচন প্রক্রিয়া, নির্বাচনের প্রক্রিয়ায় নির্বাচনের সীমানা নির্ধারণ সহ অনেকগুলো বিষয় এসেছে। সব মিলিয়ে জুলাই সনদ হতে যাচ্ছে, এটা হচ্ছে সার কথা বা মূল কথা। আপনার কাছে কি মনে হয়, মানে সব কিছুতেই অনৈক্যের ভেতর দিয়ে একটা জায়গা ঐক্যমত নিশ্চয় হয়েছে, যেটা সনদ আকারে আসছে, বা কালকে ডক্টর মোহাম্মদ ইউনূস সে ধরনের একটি বক্তব্য দেবেন, এবং আপনার কি মনে হয় যে নির্বাচনের একটা টাইম ফ্রেম আসতে পারে? ধন্যবাদ। আমাদের একটা বিষয়ের পার্থক্যটা একটু দর্শকদের উদ্দেশ্যে বলছি আর কি, যে সেটা হলো যে জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র এই দুইটা কিন্তু ডিফারেন্ট ডকুমেন্ট, এবং দুইটার আলাদা গুরুত্ব আছে, আলাদা লিগ্যাল স্ট্যাটাস আছে, এবং এটা আলাদাভাবে আমাদের প্রয়োজন। আগামীকালকে যেটা আসছে সেটা হচ্ছে জুলাই ঘোষণাপত্র। সনদের বিষয়ে এখন পর্যন্ত ঐকমত্য কমিশন এবং রাজনৈতিক দলগুলো একমত, বা ওই জায়গায় অনেক জায়গায় অনৈক্য, ওই জায়গায় একমত পৌঁছতে হয়নি, পারে না, এবং সনদটা করা এখন পর্যন্ত সম্ভব হয় না। সো জুলাই ঘোষণাপত্র যেটা আসছে, ঘোষণাপত্রটা কি? ঘোষণাপত্র হচ্ছে এই ভূখণ্ডের মানুষের দীর্ঘ লড়াই সংগ্রামের প্রেক্ষাপট, এবং সেই প্রেক্ষাপটের মধ্য দিয়ে আকাঙ্ক্ষা। যেমন এখানে এই জুলাই ঘোষণাপত্রে আমরা কি প্রত্যাশা করতেছি, যে এই জুলাই ঘোষণাপত্র থাকবে যে দীর্ঘ ব্রিটিশ বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে, যেহেতু আমরা পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করে আমরা পাকিস্তান রাষ্ট্র, বিরুদ্ধে বিদেশিদের বিরুদ্ধে লড়াই করে আমরা পাকিস্তান রাষ্ট্র পেয়েছি, এরপরে যেহেতু সেখানে আমরা বিতরিত হয়েছি, এরপরে যেহেতু আমরা সেই পাকিস্তানের বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, তারপর মুক্তিযুদ্ধ করেছি, যেহেতু ৭২-এ আবার সেই আমাদের মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাকে নস্যাৎ করে তৈরি হয়েছে, এরকম যেহেতু করে বাংলাদেশ রাষ্ট্রের মেজর যে বঞ্চনাগুলো, মেজর যে না পাওয়াগুলো সেই না পাওয়াগুলো থাকবে। সেই যেহেতুর ভিত্তিতে আবার সেহেতু আমরা আসলে কি ইনিশিয়েটিভগুলো নিয়েছি, যে এই ৭১-এ যুদ্ধ করেছি, ৯০-এ যুদ্ধ করেছি, এরপরে এই সকল যেহেতু এবং সেহেতু মিলে আমাদের থাকবে যে একটা মানুষ ২৪-এ ফাইনালি মানুষ একটা রাস্তায় নেমেছে, এসে ৭১-এর মতো ৯০-এর মতো এসে রাস্তায় নেমেছে, তার মধ্য দিয়ে এই ফ্যাসিবাদী ব্যবস্থার একটা বিলোপ তৈরি হয়েছে। এই বিলোপ তৈরি হওয়ার পরে আমরা যেহেতু এটা করেছি, এই বিলোপ তো আগেও আসছে জায়গায় ৯০-ও তো দেখলাম, আমি তো সেটাই বলেছি, ৭১-এ হয়েছে, ৯০ হয়েছে, তার আগে ৪৭ হয়েছে, এরকম সব জায়গায় হয়েছে। এবং যেহেতু আমাদের এই জায়গাগুলো তৈরি হয়েছে, সেহেতু এখন এই রাষ্ট্রের প্রতি আমাদের এই আকাঙ্ক্ষা আছে। কি আছে? আমাদের রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সংস্কার করতে হবে, মৌলিক জায়গাগুলো, নির্বাচনী ব্যবস্থা, একটা সরকার ট্রানজিশনের জন্য একটা স্থায়ী একটা সমাধান একটা রাষ্ট্রে বের করতে হবে। সেই রকম কিছু আকাঙ্ক্ষা এই জুলাই সনদে থাকবে। এবং এই যে গণ অভ্যুত্থানটা ঘটলো, এই যে ছাত্র নাগরিকের যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানটা যে কোনো ধরনের রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র ছিল না, সেই অভ্যুত্থানটা যে কোনো ধরনের দাঙ্গা ছিল না, সেই অভ্যুত্থানটা যে একটা সরকারের বিরুদ্ধে একটা বিদেশি রাষ্ট্রের চক্রান্ত ছিল না, এই জিনিসটা এনশিওর করবে হচ্ছে জুলাই ঘোষণাপত্র। এটা হচ্ছে আগামীকালকে আমরা প্রত্যাশা করছি, এবং ইনশাআল্লাহ এটা আগামীকালকে হবে। এটা খুবই ভালো বিষয়, এবং আপনি যেটা বলছেন আমি একমত। নানা জায়গায় নানা বিরোধিতা, নানা শক্তি প্রদর্শনের পরেও এখন সকল পক্ষ, অন্তত বাংলাদেশের অ্যাক্টিভ রাজনৈতিক পক্ষগুলো এখন এই জায়গায় একমত হয়েছে যে আমরা এই যেহেতু এবং সেহেতুর মধ্য দিয়ে আকাঙ্ক্ষাটা আমরা কালকে একটা লিপিবদ্ধ করতে যাচ্ছি। যদিও আমাদের এখন পর্যন্ত প্রশ্ন আছে যে এটা লিগ্যাল স্ট্যাটাসটা কি দিবে তারা। এটা কি শুধুমাত্র প্রধান উপদেষ্টা বলে তারপরে এই কাগজটা ফেলে দিয়ে তিনি এই মিডিয়ার রিপোর্টে থাকবে, নাকি এইটার একটা সাংবিধানিক ভিত্তি থাকবে, নাকি সাংবিধানিক অ্যানেক্সে থাকবে, কোথায় থাকবে সেটার উপরেও আমাদের জায়গা আছে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা লিগ্যাল স্ট্যাটাস পাবে, যে কারণেই রাজনৈতিক ফ্যাসিলিটি, কিন্তু আইনের ভিত্তি নিয়ে তো আপনাদের দলগুলোর মধ্যেই মতানৈক্য রয়েছে, যে আসলে মতবিরোধ রয়েছে। আমার কাছে মনে হচ্ছে যে মতবিরোধের জায়গায় একটা মোটামুটি একটা জায়গায় একমতে আসা গেছে বিদেই আগামীকালকে এটা প্রধান উপদেষ্টা পাঠ করতে পারবেন, এটা আমার একটা আশাবাদী ধারণা। কিন্তু আমাদের রাষ্ট্রের এই আশা আকাঙ্ক্ষা লিপিবদ্ধ করা এবং লিগ্যাল স্ট্যাটাস তৈরি করার বাইরে আমাদের আর একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। কাজটা হচ্ছে যে আমাদের জুলাই সনদটা তৈরি করা। জুলাই সনদটা কি? জুলাই সনদটা হচ্ছে আমার এই সকল আশা আকাঙ্ক্ষার মধ্য দিয়ে আমার আগামীর রাষ্ট্রে ১০০ বা ২০০ কাজ, ডিউ কাজ আমার তৈরি হয়েছে, যেই কাজগুলো আমরা দেখছি যারা ক্ষমতায় যায় তারা সেই কাজগুলোকে ইগনোর করতে চায়। কিন্তু আমাদের এই জুলাই আশা আকাঙ্ক্ষার মধ্য দিয়ে এখন রাজনৈতিক পক্ষ এবং শক্তিগুলোর
কমিটমেন্ট করতে হবে যে আগামীর রাষ্ট্র এই কমিটমেন্টের ভিত্তিতে চলবে। এটা হচ্ছে জুলাই সনদ, যেটার বিষয়ে কিন্তু এখন পর্যন্ত একমত হয় না। যেমন জুলাই সনদের 3টা ক্যারেক্টার দাঁড়াইছে। একটা ক্যারেক্টার হচ্ছে প্রত্যেকটা রাজনৈতিক দল একমত হয়েছে এরকম কিছু ধারা তৈরি হয়েছে, মনে করেন 100 ধারা আছে যেটাতে সবাই একমত। আর একটা আছে এখন পর্যন্ত কিছু কিছু দল একমত, কিছু কিছু দল একমত না দেখে যেই ধারাগুলো ঝুলে আছে, এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা, সেগুলো সলভ করতে হবে। 3 নম্বর একটা স্ট্যাটাস তৈরি হয়েছে ওখানে কিছু প্রস্তাবনার, সেটা হচ্ছে 2-1টা রাজনৈতিক দল সেটাকে নোট অফ ডিসেন্ট দিচ্ছে, কিন্তু ঐক্যমত কমিশন বলছে যে এটাই আমাদের প্রস্তাবনা এবং এটাই জুলাই সনদে থাকবে। ঐক্যমত কমিশন একটা সিদ্ধান্ত নিচ্ছে। তার মানে এখন মনে করেন যেই ইয়ার বিষয় পিআর উচ্চকক্ষে এক শাসনের বিষয়, মনে করেন বিএনপি নোট অফ ডিসেন্ট, এটা হ্যাঁ, এটা এখন এই বিএনপি নোট অফ ডিসেন্ট দেওয়ার পরে এই উচ্চকক্ষের বিষয় আসলে অ্যাকচুয়ালি কি হবে? ঐক্যমত্য কমিশন কিন্তু সিদ্ধান্ত নিচ্ছে যে আগামী নির্বাচনটা ওই উচ্চকক্ষের ভিত্তিতে হবে, কিন্তু বিএনপি সেখানে নোট অফ ডিসেন্ট আছে। আবার উচ্চকক্ষ সংবিধান পরিবর্তনে মতামত রাখতে পারবে কিনা এই বিষয়ে রাজনৈতিক দলগুলো সবাই মোটামুটি একমত। বিএনপি বলছে যে না, পরোক্ষভাবে নির্বাচিত সদস্য দ্বারা আমরা সংবিধান পরিবর্তনে হাত দিতে দিব না। এখন কিন্তু সংবিধান সংস্কার কমিশন বলতেছে যে না, এটা পারবে। তার মানে এখানে একটা গ্যাঞ্জাম কিন্তু এখন পর্যন্ত রয়ে গেছে। এটা আসলে এখনো অমীমাংসিত। আর একটা হচ্ছে কিছু ধারা আছে যেগুলোতে ঐক্যমত কমিশনও এখন পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারে নাই, যেটাতে আমরা একভাবে চাচ্ছি, হয়তো বিএনপি একভাবে চাচ্ছে, হয়তো আরেকটা দল একভাবে চাচ্ছে। এই যে 3টা ধারা, আমার কাছে মনে হচ্ছে যে ঐক্যমত কমিশনের এই জায়গাগুলোতে এখন সিদ্ধান্ত নিয়ে জুলাই সনদের, কারণ ঘোষণাপত্রটা আমাদের গণঅভ্যুত্থানের একটা সেফগার্ড তৈরি করতেছে এবং একটা লিখিত স্বীকৃতি দিচ্ছে, কিন্তু আগামীর রাষ্ট্রের সংস্কার এবং আগামী রাষ্ট্র পরিচালনায় ফ্যাসিবাদ না হয়ে ওঠার যে প্রক্রিয়া, এইটা নিশ্চিত করতে পারবে জুলাই সনদ, যেটা নিয়ে কিন্তু আগামীকালকে আসতেছে না। জুলাই সনদ তো এখনো আসলে এটা চূড়ান্ত হয়নি, বা এটা নিয়ে আপনি যেটা বললেন যে মতবিরোধ এখনো রয়ে গেছে, সেই জায়গাগুলো আসলে কবে ফিরবে এবং সেই সবাই ঐকমত্য হয়ে সেই সনদ কবে ঘোষণা দিবে সেটাও এখনো কিন্তু সময়ের ব্যাপারে। আমি আপনি যে লাস্ট প্রশ্নটা যেটা হচ্ছে ইলেকশনের যে সময় সীমার কথাটা বলা হচ্ছে, আমি মনে করি যে ইলেকশনের বিষয়ে বাংলাদেশে আমাদের সাথে তো সবগুলো রাজনৈতিক দলের সাথেই বসা হয়, বোঝাপড়া আছে, সবার সাথেই একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে। আমার কাছে যেটা মনে হচ্ছে বাংলাদেশের বর্তমান ক্রিয়াশীল গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর কারো ইলেকশন নিয়ে ন্যূনতম অস্বস্তিবোধ নাই। মানে আমি এটা দায়িত্ব নিয়ে বলছি, এনসিপি বলেন, এবি পার্টি বলেন, আমি কারো মধ্যে অস্বস্তি দেখি নাই। সবারই কনসার্নের জায়গা একটা, যে ইলেকশনের আগে আমরা যেই আকাঙ্ক্ষাগুলোর কথা আমরা বললাম, সেই আকাঙ্ক্ষাগুলোর কতটুকু জুলাই সনদে স্থান পাচ্ছে এবং এইটা বাস্তবায়নের প্রক্রিয়াটা কি হবে। যেমন আমি যদি এখন বলি যে আগামী ফেব্রুয়ারিতে বা এপ্রিল ইলেকশন হবে, মনে করেন 6 মাস পরে, কিন্তু এই জুলাই সনদটা তখন থেকে বাস্তবায়ন হবে। তার মানে এমন অনেক ধরনের জিনিস আছে যেটা সনদে সিগনেচার হওয়ার দিন থেকে বাস্তবায়ন হইতে হবে। তো এই যে জায়গাগুলো যদি আমাদের ক্লিয়ার হয়, তাহলে ইলেকশন ফেব্রুয়ারি এবং এই বছরের ডিসেম্বরেও হতে পারে। এ নিয়ে রাজনৈতিক দলগুলো মানে একটু ছোটখাটো দ্বিমত থাকতে পারে তারিখে দিক সেদিক নিয়ে, কিন্তু জুলাই সনদটা যদি ঠিকঠাক মতো বাস্তবায়নের প্রক্রিয়া এবং এটার একটা মৌলিক সংস্কারগুলো নিশ্চিত করার মধ্য দিয়ে একটা জায়গায় পৌঁছানো যায়, তাহলে প্রত্যেকটা রাজনৈতিক দল, মানে আমি প্রত্যেক রাজনৈতিক দল, বিএনপি তো এমনিতেই ইলেকশনের বিষয়ে অনেক বেশি উদ্গ্রীব, এর বাকি বাইরে যারা আছে, যাদেরকে বলা হচ্ছে যে ইলেকশন নিয়ে যারা পিছাতে চায় ইত্যাদি ইত্যাদি যে সমস্ত কথা বলা হচ্ছে, তাদের ব্যাপারে আমার মনে হচ্ছে যে জুলাই সনদের একটা মানে বিশ্বাসযোগ্য বাস্তবায়ন প্রক্রিয়া জাতির সামনে আসলে ইলেকশনের ডেট, ইলেকশনের প্রক্রিয়া নিয়ে কোনো ধরনের কোনো সংশয় নাই। একটা নোট আমি এখানে দিতে চাই, সেটা হচ্ছে আমরা দেখেছি যে গভর্নমেন্ট বিভিন্ন জায়গায় নিরাপত্তা দিতে এবং বিশেষ করে দলীয় নেতাদেরকে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান দখলমুক্ত করার ক্ষেত্রে, যেমন আমার বাংলাদেশে আপনি খোঁজ নেবেন, আপনি মিডিয়া কর্মী আমার থেকে ভালো জানেন, এমন অনেক ইউনিয়ন পরিষদ আছে যেখানে একটা দলের নেতাকর্মীরা ইউনিয়ন পরিষদ দখল করে ফেলছে। অনেক জায়গা আছে যেখানে থানায় দলের নেতাকর্মীরা ঘেরাও করছে। এরকম আইনি ব্যবস্থা বা এরকম নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে একটা ইলেকশন ভোট কেন্দ্রে যদি আপনি দখলমুক্ত করার কোনো সাস্টেইনেবল প্রক্রিয়া আপনি না নিতে পারেন, তাহলে দেখা যেটা যে ইলেকশনের দিন হাজার হাজার মানুষের জীবন, সেটা শুধুমাত্র এরকম না যে আজকে একটা ভিন্ন দলের সাথে হবে, নিজ দলের ভিন্ন ভিন্ন প্রার্থীরাই একে অপরকে মেরে ফেলবে। বুঝতে পারছি আপনি আইন শৃঙ্খলার পরিস্থিতির কথা বলছেন এবং বলছেন যে সেই জায়গাগুলোতে লেভেল প্লেইং একটা পরিবেশ তৈরি করতে হবে। আচ্ছা, আমরা ব্যারিস্টার জুবাইরের কাছে জুলাই সনদ নিয়ে যদি বলি যে আসলে জুলাই সনদের
জুলাই সনদের আইনি ভিত্তি কি হবে, এটা কি আসলে এখন নির্ধারণ করা গেছে? আপনারা তো দীর্ঘ সময় ধরে আলোচনা করেছেন, আপনিও সেই আলোচনায় কখনো কখনো নিশ্চয়ই গিয়েছেন ঐকমত্য কমিশনে। মানে এইটা আইনের ভিত্তিটা কি নির্ধারিত, বা এটা পরবর্তীতে আসলে এটা লিগ্যালিটিটা কি হবে, আইনি ভিত্তি কি হবে? জি, ধন্যবাদ। আমাদের দুইটা এখানে ঘোষণা আসবে। একটা হলো জুলাই জাতীয় সনদ, যেটার 3টা স্টেজ আছে, এর মধ্যে 2টা স্টেজ শেষ হয়েছে, এবং তৃতীয় যে স্টেজ কিভাবে এটা এক্সিকিউট হবে এবং এটা আইনি মর্যাদা কি হবে, এগুলো নিয়ে আলোচনা শুরু হয়েছে, মাত্র শেষ হয়নি। এখনও সবগুলো দল ঐকমত্য হয় নাই। অনেকগুলো বিষয় একমত হয়েছে, কিছু দ্বিমত আছে, এগুলো নিয়ে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে, এবং কিভাবে এক্সিকিউট হবে, এটার মর্যাদা কি হবে, কিভাবে বাস্তবায়ন হবে, এক এক দলের এক এক ধরনের মত আছে, এটা নিয়ে ডিবেট আছে। হয়তো আমরা এক সময় গিয়ে একমত হইতে পারবো একটা পয়েন্ট অফ টাইমে। আগামীকাল যেটা ঘোষণা হবে সেটা হলো জুলাই ঘোষণাপত্র। এইখানে শান্ত কারেক্টলি বলেছে যে বেসিকলি এই আন্দোলনের প্রেক্ষাপট, আমাদের যে দীর্ঘ লড়াই সংগ্রামের ইতিহাস, এবং এই আন্দোলন যে কারণে ঘটলো, অভ্যুত্থানটা, সেই কারণগুলো কিভাবে সরকার অ্যাড্রেস করছে। এখন পর্যন্ত সরকার এই যে বিচারের চেষ্টা করছে, তারপর ধরেন সংস্কারের চেষ্টা করছে, রাষ্ট্র পুনর্গঠনের চিন্তা করছে, কিছু পরিবর্তনের চেষ্টা করছে, রাজনৈতিক সাংস্কৃতিক পরিবর্তনের চেষ্টা করছে, বিচার ব্যবস্থার পরিবর্তনের চেষ্টা করছে, প্রশাসনিক সংস্কার করার চেষ্টা করছে, পুলিশের সংস্কার করার চেষ্টা করছে। এই প্রত্যেকটা কি কি জিনিস যে স্টেপগুলো নিয়েছে, এই সবগুলো স্টেপের বৈধতা দেওয়ার জন্য একটা ঘোষণাপত্র দরকার আছে। এই যে আমরা আন্দোলনটা করলাম, আমরা সেনাবাহিনীর সামনে দাঁড়ালাম, পুলিশের সামনে দাঁড়ালাম, আওয়ামী লীগের সন্ত্রাসীদের সামনে দাঁড়ালাম, যারা রক্ত দিল তাদের এই রক্তের তো একটা মূল্য থাকতে হবে, একটা স্বীকৃতি থাকতে হবে। এই স্বীকৃতিটাই হলো ঘোষণাপত্র আগামীকাল যেটা ঘোষিত হবে। এবং আইনের ভিত্তিটা এটা অবশ্যই সংবিধানে থাকতে হবে। যে সংবিধান আমরা রচনা করব ইন ফিউচার, সেই সংবিধানে অবশ্যই এই ঘোষণাপত্র থাকতে হবে। যদি ঘোষণাপত্র সংবিধানে না থাকে তাহলে এটা ডিবেট হতে পারে সংবিধানের কোন জায়গায় এটা থাকবে। এটা কি পরিশিষ্ট আকারে থাকবে নাকি মেইন বডিতে থাকবে, এগুলো নিয়ে ডিবেট হতে পারে, কিন্তু এটা সংবিধানে থাকতেই হবে। আদারওয়াইজ এটার কোনো মানে ভ্যালু থাকবে না। আর যদি সংবিধানের ইফেক্ট না থাকে, তাহলে আমরা যারা এই আন্দোলনটা করেছি, ইতিহাসের কোনো একটা প্রেক্ষাপটে গিয়ে আমাদেরকে সন্ত্রাসী বলা হবে, একদম। যারা রক্ত দিয়েছে তাদেরকে সন্ত্রাসী বলা হবে। তো আমরা চাই না যে এই ধরনের একটা দোদুল্যমান অবস্থায় রাষ্ট্র থাকুক। এই রাষ্ট্রের অনেক সংগ্রাম করেছে। আমরা ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছি, পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন করেছি, বাংলাদেশের স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি। এই সবগুলো সরকার কম বেশি ব্যর্থ হয়েছে, অল্প কিছু সফলতা পেয়েছি। কিন্তু আমরা বারবার এইসব ব্যর্থতার আবর্তে থাকতে চাই না। আমরা একটা নতুন বাংলাদেশ চাই, নতুন একটা রিপাবলিক চাই, নতুন একটা বন্দোবস্ত চাই, নতুন একটা কালচার চাই, সংস্কৃতি চাই, রাজনীতি চাই, রাজনৈতিক দলগুলো ডিফারেন্ট চাই। আমরা শুধু আমার দল না, সকল দলকে ডিফারেন্ট দেখতে চাই। আমরা এখানে দেখতে চাই যে এখানে রাজনীতিটা শুধু গালাগালির হবে না, এখানে পলিসি নির্ভর হবে। আমি বাংলাদেশের স্বাস্থ্যসেবার জন্য একটা প্রপোজাল দেব, এনসিপি আরেকটা প্রপোজাল দিবে, বিএনপি আরেকটা প্রপোজাল দিবে, জামাত আরেকটা প্রপোজাল দিবে, গণ অধিকার আরেকটা দিবে, নাগরিক ঐক্য আরেকটা দিবে। এই ধরনের মানুষ দেখবে যে কার প্রপোজালটা বেটার, মাল্টি প্রপোজালের মধ্যে বেস্ট যেটা। হ্যাঁ, এই ধরনের একটা রাজনীতি আমরা সামনে দেখতে চাই। আমরা একজন বলবে যে ভোট চুরি করেছে, রাতে করেছে, আরেকজন বলবে যে মাগুরায় চুরি করেছে। এই ডিবেট আমরা দেখতে চাই না। এই বাদানুবাদের রাজনীতি আমরা দেখতে চাই না, মাসেলের রাজনীতি আমরা দেখতে চাই না। আমরা বেসিক্যালি নাগরিকের যে স্বার্থ, নাগরিকের ভোটের রাজনীতি গিয়ে কি আমরা মাসেল থেকে বেরোতে পারি? অবশ্যই বেরোতে পারি। এই যে আমরা চিন্তা করতে পারতেছি না, আমাদের ভোটের। এখন ধরেন এই সরকার এই উদ্যোগ নেওয়ার কারণে এই জাতীয় ঐকমত্য কমিশনে একজন বলা হচ্ছে যে ঐকমত্য হচ্ছে না, আসলে হচ্ছে। যেমন ধরেন একজন সরকার প্রধান এবং রাজনৈতিক দলের প্রধান একই ব্যক্তি হইতে পারবে না। এই পরিবর্তন বাংলাদেশে আসবে অনেকে বিশ্বাসই করতে পারে নাই, কিন্তু এখন তো একমত হয়েছে দলগুলো। তারপর ধরেন 2বারের বেশি থাকতে পারবে না, একমত হয়েছে। তো এই ধরনের আরো অনেক সংস্কার, আপনার ধরেন সংবিধানে ভোট দেওয়ার যে অধিকার নিজের দলের বিরুদ্ধে, এই ধরনের অনেকগুলো সংস্কার কিন্তু একমত হয়েছে, হচ্ছে না তা না। এবং জুলাই একটা অসম্ভব নতুন জিনিস আমাদেরকে উপহার দিয়েছে, যেখানে প্রত্যেককে ক্রিটিক্যালি দেখা হচ্ছে। এখন কোনো রাজনৈতিক দল বা কোনো রাজনৈতিক নেতা নাই যারা কোশ্চেনের বাইরে থাকে।
এটা আমরা চেয়েছিলাম যে গণতান্ত্রিক চর্চাটা এইভাবেই হবে, দলের মধ্যেও কোশ্চেন হবে, দলের বাইরেও কোশ্চেন হবে। আজকে মাহফুজ আলম যে স্ট্যাটাস দিয়েছে, এই স্ট্যাটাসের বিষয়ে মাহফুজ আলমের দলেরও অনেকে ক্রিটিসাইজ করতে দেখেছি আমি ফেসবুকে, অন্যান্য দলের লোকজন ক্রিটিসাইজ করেছে, পক্ষও নিয়েছে। এই যে একটা সংস্কৃতি, এই সংস্কৃতিটা আমাদের থাকা উচিত। ধরেন আমাদের এখানে যেটা আবদ্ধ হয়ে গেছে, বদ্ধ হয়ে গেছে, সেটা হলো ধরেন আওয়ামী লীগ আছে, শেখ হাসিনা যদি চেয়ারপারসন ইলেকশন করে তাহলে সেখানে আরেকজন ইলেকশন করার সাহস করে না, সভানেত্রী ইলেকশন। তারেক জিয়া যদি ইলেকশনে দাঁড়ায়, বিএনপির কারো বুকের পাটা নাই রতন ভাই যে রতন ভাই গিয়া চেয়ারম্যান ইলেকশনে কন্টেস্ট করবে। এই যে কালচার, এখান থেকে বাইরে হতে হবে, এখানে কন্টেস্ট থাকতে হবে, দলের মধ্যে ডিবেট হইতে হবে, দলের মধ্যে নির্বাচন থাকতে হবে, কন্টেস্ট থাকতে হবে, যে বেরিয়ে আসবে। করব জি জি, আপনি বললেন যে আমাদের মাহফুজ আলম, তার দল থেকে ক্রিটিসাইজ হয়েছে আজকে ওনার তো এই বক্তব্যটার পরে। আমরা কি এখনো তাকে কোনো দলের সদস্য পদে কি আমরা পরিচয় দিতে পারবো, বা সে আছে কি না? না, তা না, তার দল তার কোনটা? তো তার তো এভাবে এখন রাজনৈতিক সেটা দল অন্তর্বর্তীকালীন মাহফুজ সরকারের আলমের তো part। এখন তার দল রাজনৈতিক না, দল তার নাই। দল না, সরি আমি মানে উইথড্র করতেছি, ভাবাপন্ন। জি, তো এখন মনে করা হয় হয়তো। মনে ধরেন বৈষম্য বিরোধী, ভাবি and see বৈষম্য এরকম। বিরোধীর যারা অংশ হিসাবে সে তো সরকারে গিয়েছে, বৈষম্য বিরোধীদের অনেকেই ছাত্র তাকে প্রতিনিধি criticize হিসেবে। করেছে, ছাত্র প্রতিনিধিরা ফেলোরা criticize করছে। আমি এনসিপির কথা বলছি না, তো তার ফেলোরা। তো এইখানে ধরেন এই যে একটা কালচার শুরু হয়েছে, যেমন মিটিং স্থলগুলো পরিষ্কার করে, এটা একটা কালচার। এখন একজন একজনের সাথে এই যে ঐকমত্য কমিশনে বসতেছে, রাজনৈতিক দলগুলো তো গত 52-53 বছর বসে নাই, কখনোই বসে নাই। জি, সুতরাং এই যে আলোচনার মানসিকতা, এক টেবিলে বসার মানসিকতা, এগুলো সবই নতুন কিছু অর্জন। পরিবর্তন হচ্ছে, এবং আমরা এটাই আশা তো করি বলতে চাচ্ছি। এই জুলাই ঘোষণার মাধ্যমে একটা নতুন বাংলাদেশের একটা আমরা মানচিত্র দেখতে পাবো, একটা রূপরেখা দেখতে একটা পাবো। রূপরেখা দেখা এবং যাবে। আশা আমি করব যে সবগুলো দল এটাকে এমব্রেস করবে, নাগরিকরা সবাই এটাকে মানে খুব গুরুত্ব দিয়ে বিবেচনা করবে, গ্রহণ এবং করবে আর কি মানুষ নিজেরা সাধারণভাবে। আমাদের কালচারটা, প্রত্যেকে যদি আমরা নিজেরা পরিবর্তন না হই তাহলে তো হবে না। সরকার যত ঘোষণাই দেখ, রাজনৈতিক দলগুলো যদি নিজেদের কালচার চেঞ্জ না করে, প্রতিষ্ঠানগুলো যদি নিজেদেরকে মানে পরিবর্তনের কথা বলছেন, না করে না করে তাহলে আলটিমেটলি সমাধান হবে না। জি, আমাদের সবাইকে আগে আসতে আমরা হবে, আমরা একটা সেই group, জায়গাটা একটা থেকে দল এখানে সেই জায়গাটাই বলছি যে পরিবর্তন সবাইকে হতে হবে। সবাইকে আমি একটু কামরুজ্জামান রতন তার কাছে একটু জানতে চাই, যেমন আজকে তারেক রহমান একটি কথা বলেছেন যে আমরা কথামালার রাজনীতি করি, এইবার প্রতিশ্রুতি পূরণের পালা। কিন্তু আসলে আমরা কি কথামালা থেকে আসলে বেরোতে পারবো? মানে এটা মনে হয় আপনার, মানে আমরা তো সবসময় প্রতিশ্রুতিই দিই জনগণকে, আমি আসলে এটা করব, আমি আসলে এটা করব, আমি আসলে এটা করব, বা এই ধরনের প্রতিশ্রুতি শুনে আসছি আমরা। কিন্তু জনাব তারেক রহমান যেটা বলতে চেয়েছেন সেটাকে আদতেই দলের মধ্যে পালন সম্ভব কিনা, মানে সেটাকে বাস্তবায়ন সম্ভব কিনা সেটা বলছেন। তিনি বাস্তবায়নের কথা বলেছেন বারবার। গতকালকে প্রথম দিকে ছাত্র দলের সমাবেশে আমরা দেখেছি যে ছাত্রদের জন্য তিনি একটা গাইডলাইন দিলেন। আজকে যুব দলের সমাবেশে দেখেছি যে বেকার যুবকরা কিভাবে কর্মোদ্দীপক হবে, কিভাবে বেকারত্ব হ্রাস হবে, বিশেষ করে সেই ধরনের একটা বক্তব্য তিনি দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা তো কথাই আসলে বেশি বলি, প্রতিশ্রুতি পূরণ আমরা কি আসলে করব? যেটা বললেন জনাব জোবায়ের। রাজনীতিবিদরা কথা বলেন, কথা বলবেন, এটা স্বাভাবিক। মানুষকে কনভিন্স করতে হলে কথা বলি, সেটা করতে হয়। এখন কথা বলা আর প্রতিশ্রুতি দেওয়া, ওনার জায়গা থেকে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান, যিনি একটা ভিশনারি মানুষ, আমাদের দলের অ্যাক্টিং চেয়ার, প্লাস উনি তো আগামী দিনের স্বপ্ন দেখেন। আমরা ওনাকে স্বপ্নদ্রষ্টা বলি। তা আপনি কি মনে করেন উনি শিখেননি? উনি যতগুলো আমাদের এই 54 বছরের বাংলাদেশের রাজনীতিতে কোথায় কোথায় ভুল, কার কি করণীয় ছিল সেটা করিনি, আর কি কি না করার কারণে আমাদের কি কি পরিণতি হয়েছে। আমার মনে হয় আপনি এই যে তরুণরা যারা আসছে, জুবায়ের ভাইরা আসছেন, আমার মনে হয় এটা একটা পাঠশালা। যদি ওবায়দুর রহমানের পাঠশালা, সে কিন্তু ওই যে 111-এর পরে বলছিল যা শিখেছি এইটা সারা জীবনে লাগবে, কিন্তু এইটাই কিন্তু উনি কোনার জীবদ্দশায় সেই প্রথম যে লেসনটা সে নিজেই ওটা শিখেনি। কিন্তু আমি বিশ্বাস করতে চাই, এবং আমি জাতীয় দল করি সেই জন্য না, তারেক রহমানের এই দীর্ঘ একটা কষ্টের জীবনে, একটা সংগ্রামী জীবনকে, অনিশ্চিত একটা জীবন, আজও সে বাংলাদেশে আসেনি। এটাও তো তার একটা বিশ্বাস করেন। আমরা যখন তার সাথে লন্ডনের প্রত্যক্ষ দেখেছিস, ওনার একটা কথা বলি যে এই বাংলাদেশের মানুষ
এবং বাংলাদেশের মাটিকে স্পর্শ করার কি আমার কি কোনো শখ নেই? তো এই যে এটার মধ্যে মানে একটা ইমোশন জড়িত, এই ইমোশনের জায়গা থেকে ওনার যে কমিটমেন্ট, আমি মনে করি অপরাপর অন্য যে কোনো সময়ের মানে প্রতিশ্রুতি এবং অন্য যে কোনো সময়ের রাজনীতিবিদদের চেয়ে আমাদের আগামী দিনের যে প্রজন্ম তৈরি হয়েছে, আমরা মনে করি এই যে এনসিপির ওখানে তো ধরুন আমার ছেলে এই বয়সে, তারা কিন্তু আমাদের ঘরের মধ্যে যে কথা বলে, তারা বলে যে আব্বু যা পারবা তা কথা বললো, যা পারবা না এই বাকওয়াজ এখন কিন্তু মানুষ পছন্দ করে না। আমি আমার ঘরের একটা এক্সাম্পল দিলাম। তো আমি মনে করি তারেক রহমান বাংলাদেশ আগামী দিনের স্বপ্ন দেখেন, ওনার স্বপ্নের মধ্যে ওনার কথা বলার মধ্যে আমার মনে হয় যে পারবেন না উনি সেটা বলবেন না। বিশ্বাস করুন উনি অনেক কিছু, আপনারাই তো এখন দেখেন এই যে আমাদের 5 তারিখের পরে ওনার প্রতিটি কথা প্রতিটি স্বপ্নের জন্য বা যা করতে চাচ্ছেন উনি কিন্তু সমাদৃত হচ্ছেন যে তারেক রহমানের ভিতরে অনেক চেঞ্জ চলে আসছে। এবং যারা তারেক রহমানের সাথে নিবিড় একান্ত কথা বলেন উনি এখন বিশ্বাস করেন উনি শোনেন। এই যে শোনার যে প্রবণতাটা, এইটা আমার তারেক রহমানের ভিতরে এই জিনিসটা কিন্তু জাগ্রত হয়েছে। আমরা ইমপ্রেসড হচ্ছি যে উনি, আপনি দেখেন আমরা বললাম কথাগুলো, মানুষ কতটুকু সেটা গ্রহণ করলো, একটা কর্মী নেতা এবং পাবলিক পারসেপশনে উনি কতটুকু গ্রহণযোগ্য হলেন, ওটার মাপকাঠিতে উনি এখন কথা বলেন। উনি ওইখানে বসে থাকেন কিন্তু বাংলাদেশের প্রতিটা আনাচে কানাচে আমি অনেক নেতৃবৃন্দকে কথা বলতে দেখেছি, উনি তো থাকে 10,000 মাইল বাইরে পরে, ওনার কথাবার্তা উনি তো প্রতিটা ইনফরমেশন ওনার কাছে ওইভাবে কিন্তু চলে যাচ্ছে, কিন্তু হয়তো ওনার কথাগুলো ইমপ্লিমেন্ট আমরা করছি না। দেখেন আমি কথা বলি তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, তারেক রহমান তো আসলেই বীর, আসলেই তো বীর। নাহলে এত ডিজাস্টারের পরে ওনার বাবা মারা গেল, ভাই মারা গেল, ম্যাডামের এই অবস্থার পরে আপনি একটু মানুষ হিসেবে একটু মানুষ একটু চিন্তা করেন তো, এত কিছুর পরেও দলকে উনি ধরে রেখেছেন। এর মধ্যে কি হাসিনার কি সবচেয়ে ব্যর্থতা হাসিনার জীবনে যে বিএনপিকে ভাগ করতে পারেনি, এইটার সমস্ত কৃতিত্ব কিন্তু তারেক রহমানের দৃঢ়চেতা মনোভাব, সবাইকে অ্যাকোমোডেট করে এবং সবাইকে মানে কগনিজেন্সে নিয়ে কনফিডেন্সে নিয়ে সবাইকে মূল্যায়ন করার মধ্যে দিয়ে আমি মনে করি তারেক রহমান এখন অনেক বেশি পরিণত। এবং এটা মনে করি ওনার বাংলাদেশে আগমনের মধ্যে দিয়ে আমরা সেটা আগামীতে এই বাংলাদেশের মানুষ এটা বাস্তবে এটা রূপ দেখতে পাবে। না, বিএনপি যেরকম চায় যে আমরা দেখেছি যে 7,500 নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, দলীয় সাংগঠনিক ব্যবস্থা, বিশেষ করে নানান অভিযোগে আর কি, সেটা বললাম। তো সেই জায়গার থেকে কি কেন্দ্র মানে প্রান্তের মানুষ কি বা প্রান্তের নেতাকর্মীরা কি কেন্দ্রের কথা শুনতে চায় না, এরকম প্রবণতা বা অপরাধ প্রবণতাটা কি রোধ করা যাবে? যখন ক্ষমতায় চলে আসবে তখন তো এটা বাড়বে বলেই মনে হয়। না, যদি আপনার মানে আমার এইখানে আমার যে দেখেন আমি তো এখানে কথা বলে যাচ্ছি অন রেকর্ড, বিশ্বাস করুন তারেক রহমানের যেদিন বাংলাদেশের মাটিতে পাড়া পড়বে ওদিন যারাই করুক এই মনোবৃত্তিটা হয় তাদেরকে পরিহার করতে হবে, একেবারে পাক সাফ হয়ে তাদেরকে দল করতে হবে, আদারওয়াইজ ওনার উপস্থিতিটা আপনি দেখবেন। আমি এটা বিনীতভাবে আপনাদেরকে আগাম একটা বার্তা দিলাম যে যারা অপকর্মগুলো আমরা করছি, তারেক রহমানের এবং ম্যাডামকে যারা আমরা ছোট করছি আর কি, এখানে কিছু করছি আর কিছু কিন্তু অপপ্রচারের মাধ্যমে আমাদের দলের প্রতি একটা কিন্তু আমাদের একটা বাজে একটা ট্যাগ লাগানো না রতন ভাই, সেটা হচ্ছে যে কি বাংলাদেশের রাজনীতিতে এটা একটা প্রবণতা যে প্র্যাকটিস, এই দখল করা, চাঁদাবাজি করা বা অপরাধ করা, মানে দলের যে আমি অমুক, আমি বিএনপি এখন ক্ষমতায়, আমি একটু বলি ক্ষমতায়, এই ক্ষমতাকে অপব্যবহার করা যে আমি বিএনপি এখন ক্ষমতা, তোমার এটা করতে হবে, তুমি আমাকে চাঁদা দিতে হবে, তুমি আওয়ামী লীগ এখন ক্ষমতায়, যেটা আওয়ামী লীগ করে তোমাকে আমাকে এটা দিতে হবে, আমার এই সড়ক দিয়ে আমার এই যাবে, এই রাস্তা এই যারা আমাকে দিতে হবে, এই টেন্ডার আমাকে দিতে হবে, মানে এই ধরনের একটা প্রবণতা বাংলাদেশের রাজনীতিতে রয়েছে। সেই কালচার থেকে বের হতে পারবে কিনা আমি সেটা বলছি। আমি সেটাকে বলি উনি অবশ্যই এই ব্যাপারে খুব সিরিয়াস ভূমিকা নেবেন এবং যখন ওনার মানে ইচ্ছার সাথে যখন প্রশাসনটা ওনার হাতে থাকবে, আমি জিয়াউর রহমানের উদ্ধৃতি দিয়ে বলি, কালপ্রিট বা মিসক্রিয়েন্ট যারা আছে দলের অবাধ্য যারা সমাজ রাষ্ট্রকে নষ্ট করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে, জিয়াউর রহমান সাহেবের সাথে শুনেছি এই অমুক এটা করছে, ওরা জিজ্ঞেস করো, ও জেলে যাবে না বিদেশ যাবে। বিশ্বাস করে একটা নেতার কর্মীর প্রতি অনেক কিছু মানে অনেকেই 17 বছর অনেক কষ্ট করেছে, তার মানে কি 17 বছর কষ্ট করছো এটা কি অন্যের হক মাইরা খাওয়ার জন্য কি আমাকে এটা বৈধতা দিবে দল? সেই ক্ষেত্রে আমি বলছি ধরেন আপনি আমাকে বলি এই 17 বছরে আমার অনেকের জমি নিয়ে গেছে, দোকানে বসতে দেয় নাই,
অন্যায়ভাবে আমার দলিল ছিল, জি আমি সেটাই আমি দলিল আমার ছিল, আমি আমার প্রতি অবিচার হয়েছে, আমি এখন ওই দলিলটা আমি দোকানটা আমি ফেরত পাইছি। আওয়ামী লীগ তোরে ভাই ওইটা যে দখলদার, সে তো আমার আপসে দিয়ে সে চলে যায় নাই, সবাই তো আর ভারতে বর্ডার দিয়ে পাস হইতে পারে নাই, এখনো তাদের কিছু মিসক্রিয়েন্ট, আপনি বলেন যে ফেসিবাদের হাসিনার প্রতীকটা দূর হয়েছে, ওর যে ডালপালাগুলো আছে এখনো কি সমাজে রাষ্ট্রের বিভিন্ন প্রশাসনের মধ্যে নেই, তারা তাদেরকে সাপোর্ট করে, তাদেরকে এখানে মানে কি বলবো, তাদেরকে এখানে দূর থেকে হলো তাদেরকে এখানে টিকে থাকার জন্য তারা কিন্তু বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছে। সেই ক্ষেত্রে জাতীয়তাবাদী দল, আমি সেখানে বলি আইনগতভাবে বৈধভাবে যদি আমার প্রাপ্তি থাকে সেটা আইনের প্রোটেকশন নিয়ে আমি সেগুলো ফেরত পেতে পারি, কিন্তু আমিও আরেকটা অন্যায় করে যাবো আওয়ামী লীগের মতো, এটা আমার দল, তার একটা মন কখনই এটাকে বৈধতা দেবে না। নিশ্চয়ই নিশ্চয়ই আমরাও সেই প্রত্যাশা করি। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা একটি বিষয়ে শুধু 1 মিনিট করে আপনাদের কাছ থেকে একটু শুনবো। মানে বর্তমান একটা নির্বাচনের কথা বলেছে, কালকে জুলাই একটা ঘোষণা আসছে, অথবা 2-1 দিনের মধ্যে নির্বাচনের একটা টাইম ফ্রেম, বা ফেব্রুয়ারি কিংবা এপ্রিল যাই বলি না কেন আসবে। আপনি ছোট্ট করে যদি একটু বলেন জনাব ফয়সাল মাহমুদ শান্ত, যে নির্বাচনের পরিবেশ, যে আইন শৃঙ্খলা দরকার, সেটা কি আছে? ধন্যবাদ। যদি একেবারে ছোট, আমি ছোট করে, এবং ইনফ্যাক্ট এই বিষয়টা আমি এর আগেও পূর্বের আলোচনায় বলেছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা আসলে ওইভাবে এখন পর্যন্ত বাংলাদেশ স্টেবল দেখি না, কিন্তু আইন শৃঙ্খলার অজুহাতে আবার এই নির্বাচনটাকে দীর্ঘদিন আপনি বিলম্বিত করতে পারবেন না। এটা এই গভর্নমেন্টের ডিউটি যে আসলে সে আইন শৃঙ্খলাও ঠিক করবে এবং এই রাষ্ট্রের মৌলিক সংস্কারগুলোর বিষয়ে তারা সিদ্ধান্ত নেবেন, বাস্তবায়ন করবেন এবং নির্বাচনও দিবেন। যদি আইন শৃঙ্খলা বলে, আমি আইন শৃঙ্খলা ঠিক নাই বলে দীর্ঘদিন আবার আইন শৃঙ্খলার অজুহাতে নির্বাচন পিছিয়ে রাখেন, সেটাও রাষ্ট্রের জন্য একেবারে হবে না। যৌক্তিক কথা। আমি আরেকটা বিষয় অ্যাড করতে চাই যে আইন শৃঙ্খলা বিষয়গুলো কিভাবে শক্তিশালী হয়। ভাই যেটা বললেন যে তারেক রহমানের মধ্যে অনেক ধরনের পরিবর্তন হয়েছে, এবং আমি একটু রেসপন্স করতে চাই, আপনার কাছে সময় চাচ্ছি। এবং দেখা যাচ্ছে যে বিএনপি সেই জায়গা থেকে ক্ষমতা পেলে আরও নিয়ন্ত্রণ করতে তার সুবিধা হবে কিংবা জায়গাটা হবে। বিষয়টা হচ্ছে যে আমরাও তারেক রহমান সাহেবের ইতিবাচক কথার প্রশংসা করি, এবং আমরাও বিশ্বাস করি যে এই প্রজন্মের চাপের কারণে হলেও আগামী বাংলাদেশে যারা রাজনীতি করবে তাদের কিছুটা পরিবর্তন হতে হবে। কিন্তু আমি আরেকটা জিনিস প্রত্যাশা করি কি, আমাদের একটা জেনারেশনাল হোপ আছে। এটা শুধুমাত্র আমি এনসিপির কর্মী হিসেবে না, জেনারেশনাল হোপ হচ্ছে যে যেই ছেলেটা আমার জেনারেশনের বিএনপি রাজনীতি করতেছে, যেই ছেলেটা আমার জেনারেশন ইভিটি রাজনীতি করতেছে, সেই ছেলেটার রাজনৈতিক স্পেস যেন ওই দলগুলোতে তৈরি হয়, যেন একজন ছাত্র দলে আমার চেয়ে 10 বছরের সিনিয়র ব্যক্তি, আমি একটা দলের কেন্দ্রীয় নেতা, কিন্তু ছাত্র দলে সে এখনো একটা ছাত্র সংগঠনের বিশ্ববিদ্যালয়ের সহসভাপতি না থেকে তরুণ হিসেবে যেন তার দল তাকে মূল্যায়ন করে, এটা একটা জায়গা। দ্বিতীয় জায়গা হচ্ছে বিএনপির, আমি একটা সমালোচনা করতে চাই, এটা আশা করি বিএনপি এটাকে মানে হচ্ছে ভ্যালু করবেন। সেটা হচ্ছে যে আপনি শুধু বহিষ্কার করছেন, একটা অপকর্ম হচ্ছে বহিষ্কার করছেন। এমন অনেক জেলায় আছে আপনি তার ওই জেলার একজন অপরাধীকে বহিষ্কার করছেন, কিন্তু ওই জেলার বিএনপি রাজনীতি সে নিয়ন্ত্রণ করে, এবং ওই জেলায় একজন কেন্দ্রীয় লিডার ঢুকতে হলে তার অনুমতি নিয়ে ঢুকতে হয়। তার মানে এই ধরনের যে বহিষ্কার, তারপরে দলীয় রাজনীতিতে সে নিয়ন্ত্রণ করবে, এইটা ওই দলকে নিশ্চিত করতে হবে যে বহিষ্কারের পরে সেজন্য আমার দলের কোন ইউনিটের রাজনীতি নিয়ন্ত্রণ করতে না পারে। বহিষ্কারের পরে এটা না করলে তাহলে তো বহিষ্কারের কিছু আসে যায় না। যেমন আমি জালকাঠির একটা উদাহরণ দিয়ে শেষ করি, সেখানে বিএনপির একজন উপজেলা সভাপতি তিনি বহিষ্কৃত, সেখানে বিএনপি নিয়ন্ত্রণ করে এবং থানাও তিনি নিয়ন্ত্রণ করে। তার মানে এই যে বহিষ্কৃত নেতারা, কিন্তু তার বহিষ্কৃত করলে কিছু আসে যায় না, বরঞ্চ তার মিডিয়ায় নাম দেয়, নেতৃত্ব তাকে চেনে। এই কালচার থেকে বের হয়ে আসতে হবে। ধন্যবাদ। আমি আসলে আর সময় দিতে পারছি না, একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছে। আপনাদের তিনজনকেই ধন্যবাদ। আমাদের 1 মিনিট একদম। এখন বহিষ্কার যে আজীবনের জন্য বহিষ্কার একটা সেন্টেন্স বলেছে, আপনি যেটা বলেছেন এইভাবে আমাদের সতর্ক বার্তা দিয়ে আমাদেরকে সচেতন করেন, এবং আসলে যেন বহিষ্কারের সাথে ইমপ্লিমেন্টটা যেন হয়, এটা যেন হাস্যরসে পরিবর্তন না হয়, আমরা চাই। আপনাদের মাধ্যমে আমরা আরো বেশি। ধন্যবাদ রতন ভাই। দর্শক তিনজনকে ধন্যবাদ আপনাদের আমাদের স্টুডিওতে আসার জন্য। দর্শক, এই ছিল আজকের আয়োজনে আলোচনার সারবস্তু। এই আলোচনা থেকে প্রাপ্ত কিছু যুক্ত হোক, খোলা থাকুক সত্যের চোখ। সবাই ভালো থাকবেন, শুভ রাত্রি।